এইমাত্র মারা গেলেন চিত্রনায়ক আলমগীর। কিছুদিন আগে আমরা তো জানতে পারলাম যে আলমগীর ক্যান্সারের মধ্যে আবার আক্রান্ত হয়েছে। তাহলে কি তিনি সত্যিই মারা গেছেন? সময় টিভির মধ্যে এমন একটা খবর প্রচারিত হয়েছিল যে আলমগীর আবার ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কিন্তু এরপর দেখা যাচ্ছে যে আলমগীর নাকি মারা গেছে। এমন খবর নেট দুনিয়ায় তুরফাল ভাইরাল। কিন্তু এখানে সবার মনে একটাই প্রশ্ন, যেই মানুষটি সবাইকে শিক্ষা দিয়েছিল যে ক্যান্সার হলে ভয় খাবে না তোমরা, ক্যান্সারের সাথে লড়তে হবে, কেমোথেরাপি নিতে হবে, সেই আলমগীর আজ কি সত্যিই আমাদের মাঝ থেকে চলে গেল? আলমগীরের মেয়ে তিনি লাইভে এসে এমন কথা বললেন এবং তিনি কান্নায় ভেঙেও পড়লেন। তিনি তার বাবার সেই সব কথাগুলো বলছিলেন যে আমার বাবা কত সুন্দর ছিল। এমনকি নায়ক আলমগীর তিনি নিজে প্রায় 6 মাস আগে তিনি এক ইন্টারভিউতে তিনি তার জীবনের সেই সব ঘটনাগুলো খুলে বলেছিলেন। সেই ঘটনাগুলো শুনে কত ভক্তরা কেঁদেছে। বন্ধুরা, চলুন আলমগীরের প্রথমে আমরা সেই ঘটনাটি জেনে নিই, তার নিজের মুখ থেকে শুনে নিই। বলবো জানি না, কোত্থেকে শুরু করব তাও জানি না। আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়েই কথা বলি। আর চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে আমি কথা বলার আগে বলেছিলাম আমি আলমগীর। আলমগীর নামটা আমাকে আমার বাবা মা দিয়েছে, তবে আমি আলমগীরকে জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব কিন্তু নিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্রের অনেক গুণী পরিচালকরা। তাদের কারণেই আমি আজকে আলমগীর। আমি বলতে পারি আমি আলমগীর। আমাকে বাংলাদেশের অনেক পরিচালক, অনেক 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 পরিচালকরা আমাকে তৈরি করেছে নিজের হাতে, দেখিয়ে দিয়ে একজন কারিগরের মতো কাঠের মধ্যে ঠুক 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 করতে করতে আমাকে আলমগীর বানিয়েছে। তারা যতটুকু বলেছে অতটুকু যদি আমি নিতে পারতাম বা ধারণ করতে পারতাম, আমি হয়তো সারা বিশ্বের মধ্যে নামকরা একজন অভিনেতা হতে পারতাম। কিন্তু তারা যতটুকু বলেছে তার এতটুকু আমি নিতে পারিনি। চেষ্টা করেছি, চেষ্টা ছিল, এভাবেই আমি কাজ করে গেছি। আমার কাজের সময়সীমাটা চলচ্চিত্রের সাথে 1972 সন থেকে 1972 24শে জুন আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছি। সেই ছবির পরিচালক ছিল আমারই নামে নাম, আমার পিতৃতুল্য জনাব আলমগীর কুমকুম। ফার্মগেট একটি স্টুডিও ছিল, রূপসী ছবিঘর, সেখানে আমি পাসপোর্ট ছবি করতে গিয়েছিলাম। সেই যুগে যা হয়, ছবি উঠানো খুব সস্তা ছিল। তা আমার পকেটে আই স্টিল রিমেম্বার 3 টাকা ছিল। তো 3 টাকা হলে অনেকগুলো ছবি উঠানো যায়। তো আমি বললাম যে পাসপোর্ট সাইজ ছবি তো নেবই, সাথে একটা ছবি তুলতে চাই। বলে ঠিক আছে, কিভাবে? তো আমি জাস্ট কিছু পোজ দিয়েছি নিজের ব্রেনে যতটুকু হয়, একটা এরকম করে, একটা এইভাবে উপরে তাকিয়ে, মানে ছেলে মানুষই। তখনকার দিনে কিন্তু ছবি সাথে সাথে দিয়ে দিত না, 2-3 দিন পরে দিত, কারণ ছবিটা রিটাচ করতে হতো। 3 দিন পরে ছবি নিতে গেলাম, আমি ছবি দেখছি, ভালোই লাগছে দেখতে। আমার পাশে একজন ভদ্রলোক দাঁড়ানো, হঠাৎ করে বলল যে আপনার ছবিগুলো একটু দেখতে পারি? তাই ওনার দিকে এভাবে তাকিয়ে ছবিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সেই স্টুডিওকে পেমেন্ট করছিলাম। ভদ্রলোক ছবিগুলো আমাকে ফিরিয়ে দিল, দিয়ে বলল যে আপনি ছবিতে অভিনয় করবেন? আমি কিছু বলিনি, আমি চলে যাই। সে সাহসটা ছিল না। তো মনে মনে যে ভালো লাগেনি সেটা কিন্তু নয়, যে বাহ, আমাকে তো নায়ক হওয়ার জন্য অফার দিয়েছে, আমার চেহারা বোধহয় নায়কের মতো। মে মাসের 15-20 তারিখের দিকে তো আমি বাড়িতে শুয়েছিলাম। এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে। মে মাসের 11 তারিখে আমি আমার বাবাকে হারাই। আমরা কিছুই জানতাম না, কোথায় কি আছে, কোথায় ব্যবসা, কোথায় কি সমস্ত। আমার এক মামা ছিল, আমাদের বাড়িতেই থাকতেন, উনি একটু সাহায্য করেছেন। তা আমাদের একটা দারোয়ান ছিল, সে এসে বলল যে স্যার, ওই পেছনের বাড়িটা যে ভাড়া দেয়া হবে ওটা দেখতে একজন লোক আসছে। আমি বেরোলাম, বেরিয়ে দেখি সেই ভদ্রলোক আলমগীর কুমকুম। আমি দেখে চিনেছি, উনিও আমাকে চিনেছে। বলে যে আপনি, এটা কি আপনার বাড়ি? বলে হ্যাঁ। তো আমি বলি বাড়ি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি, আমাদের চলবে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি ফ্যামিলি নিয়ে থাকবেন না অন্য কোনো কারণে বাড়ি ভাড়া চাচ্ছেন? বলে আমি ফিল্মের অফিস করব, এবং আমি রিফিউজ করলাম বাড়ি ভাড়া দিতে। বললাম যে না, ফিল্মের অফিসকে বাড়ি ভাড়া দেয়া যাবে না। সেই দিন কুমকুম ভাই আমাকে একটি কার্ড দিলেন, সেখানে ওনার টেলিফোন, মানে অফিসের টেলিফোন নাম্বার, তখন তার মোবাইল টোবাইল ছিল না, যে আমার অফিসটা তেজকুনি পাড়ায়, যদি আপনি ফিল্মের জন্য ইন্টারেস্টেড হন আমি আবার আপনাকে অফার করলাম, এবং আপনার হাতে সময় কিন্তু এই মে মাসটা, তারপরে হলে সম্ভব, কারণ আমাকে কাস্ট করে ফেলতে হবে। আমি জুন মাসের 24 তারিখে ছবি শুটিং শুরু করব। আমি আবার উত্তেজিত, একটু ভালো লাগছে, তো কার সাথে কথা বলবো? বাবা নেই, মার সাথে কথা বলে লাভ নেই, উনি অতটা হয়তো বুঝতে পারবেন না। তখন আমার
বড় বোনের সাথে কথা বলি, ওনার হাজবেন্ডের সাথে কথা বলি যে এই হলো সিচুয়েশন, কি করব। তা আমার বোনের হাজবেন্ড মানে আমার দুলা ভাই, উনি বলল ছবিটার নাম কি। আমি বললাম যে ছবির নাম তো কি যেন বললো, আমার জন্মভূমি, দেশের স্বাধীনতা যুদ্ধের উপরে গল্পটা। তখনই উনি বলল যে ছবিটা করো, কারণ এটা একটা ইতিহাস হয়ে থাকবে, তো তুমি একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকো। এরপরে আমি 2-3 দিন পর কুমকুম ভাইয়ের অফিসে গেলাম। আমার যাত্রা শুরু হলো 24শে জুন 1972। এই যাত্রা কথাটা বারবার আসছে কারণ তখন আমাদের খুব নাম করা একটি পত্রিকা ছিল, সিনেমা পত্রিকা, তার নাম ছিল চিত্রালী। এই কুমকুম ভাই একদিন আমাকে কিছুদিন শুটিং করার পরে আমাকে বলল যে আপনার তো একটা ইন্টারভিউ দরকার, চলেন আপনাকে চিত্রালী অফিসে নিয়ে যাব। আমি কুমকুম ভাইয়ের সাথে গেলাম। সেখানে এডিটর ছিলেন পারভেজ ভাই, অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন আহমেদ জামান চৌধুরী, আমরা যাকে পরবর্তী সময় আজা চৌ করে জানতাম। তো পারভেজ ভাই বলল যে তুমি আলমগীরের একটা ইন্টারভিউ নাও, নেক্সট উইকে ছেপে দিও, ফিল্মে এসছে নতুন করে। তুমি ওনার টেবিলে আমাকে নিয়ে গেল, ইন্টারভিউ নিল, ছোট খুব বড় একটা ইন্টারভিউ না, কোয়ার্টার পেজের মতো। দ্যাট ওয়াজ রিয়েলি বিগ ফর মি। কোয়ার্টার পেজ তখনকার দিনে একটা নতুন আর্টিস্ট পাওয়া মানে তো কল্পনা করা যায় না। সেই ইন্টারভিউটির যে হেডিংটা, ইন্টারভিউর হেডিংটা লিখেছিল যে আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি। আমার জীবনের আরেকটি ইন্টারভিউ বহু বছর পরে এই আমাদের আজা চৌ আবার নিয়েছিল, ওই হেডিংটাকেই টেনে এনেছিল, আমি আলমগীর এখনো জয়যাত্রার পথে চলছি। তো সেই আমার শুরু। কুমকুম ভাই প্রথম দিন শুটিং, একটু বলি কি বলেন, প্রথম দিন শুটিং এর অভিজ্ঞতার কথা বলি। ওটা শুটিং ছিল এটি গানের শুটিং, আমি সলো আর্টিস্ট। শুটিংটা হবে এফডিসিতে, এখন যেটা এফডিসির ঝর্ণা স্পট বলে। সেই ঝর্ণা স্পটের তখন একটা পুকুর ছিল, অনেক আম গাছ, কাঁঠাল গাছ এগুলো ছিল আশেপাশে, একটু জঙ্গলও ছিল, ওর মধ্যে দিয়েই শুটিং হবে। তা আমাকে 6টায় ডেকেছিল, 6টায় গিয়েছি। আমাকে জীবনের প্রথম মেকআপ দেয়, ওনার ডাক নামটা ছিল পরদেশি, কিন্তু ভালো নামটা কি ছিল আমি জানি না, ভুলে গেছে এখন। পরদেশি আমাকে মেকআপ দেয়, আমি রেডি হই, কোচা কোচা দাড়ি, একজন মুক্তিযোদ্ধার একটা গেট আপ হয়ে যায়, একটা স্টেন গান আমার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়, একটি বটল গ্রিন টাইপের একটি ড্রেস, প্যান্ট শার্ট দুইটা সেম কালার পরিয়ে দেওয়া হয়। তারপর যথারীতি শুটিং শুরু হবে। 24শে জুন মানে বেশ গরম ছিল, হোল নাইট শুটিং হবে। 8টা-9টার দিকে দেখি কুমকুম ভাই একটা মোড়াতে বসা, তাকে কি বাতাস করছে একটা প্রোডাকশনের ছেলে। তা আমি জিজ্ঞেস করলাম যে কুমকুম ভাই আপনার কি শরীর খারাপ লাগছে? বলে যে না, শরীর খারাপ লাগছে না, একটু টেনশন হচ্ছে। তারপর যখন শর্ট রেডি হলো গিয়ে 9টা 9:30টার সময়, তখন দেখি ওনার গায়ে কাপড় নেই, উনি টেনশনে ওনার শার্ট খুলে ফেলেছে যে এই ছেলে পারবে কি পারবে না অভিনয় করতে। গানের শুটিং, গানের লাইনটা ছিল পায়ের নিচে কোমল মাটির ছোঁয়া। গানটি সুরকার ছিল আলম খান, গেয়েছিল সাইফুল ইসলাম, নৃত্যশিল্পী মৌ তার বাবা গানটা গেয়েছিল। তো একটু গান থাকাতে আমি নিজে একটু গান টান করতাম ছোটবেলায়, তো সেই কারণে আমার খুব বেশি একটা কষ্ট হয় নাই। আমাকে বলেছে এই পর্যন্ত হেঁটে আসো, আমি ওই পর্যন্ত হেঁটে ওই মিউজিকের মধ্যে, টাইমিংটা ছিল যে মিউজিকের মধ্যে, আর গানটা কিন্তু আমার লিপে ছিল না, সেটা ছিল আমার উপরে ওভারল্যাপ হচ্ছিল। এই লিরিকের মধ্যে এতটুকু হেঁটে আসতে হবে, এই লিরিকের মধ্যে এই কাজটুকু করতে হবে। তো যেহেতু একটু তাল জ্ঞান ছিল, করেছি, কতটুকু হয়েছে জানি না, করেছি। আছি তো এখনো, আপনাদের সাথে আছি, অভিনয় করে যাচ্ছি এখনো। আমার আরেকটি খুব মজার ঘটনা ঘটে। আমি যেদিন প্রথম শুটিং করি সেদিন আরেকজন ডাইরেক্টর, প্রথম দিন শুটিং আরেকজন ডাইরেক্টর সিরাজুল ইসলাম ভুইয়া, উনি আমাকে দেখলেন, আরেকজন হলো মমতাজ আলী সাহেব দেখলেন, দুইজন খুব প্রশংসা করলেন, বলে যে কুমকুম তুমি ছেলে কোত্থেকে এনেছো? বলে কেন? বলে অসাধারণ হাইট, দেখতে তখন খুব ভালো ছিলাম না, খুব হ্যাংলা পাতলা ছিলাম। বলে ছেলেটা থাকবে মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, একটু চেষ্টা করলে বা একটু মনোযোগ দিয়ে কাজ করলে, আর পা দুটো যদি মাটিতে রাখে, এটা কিন্তু খুব বড় কথা, পা দুটো যদি মাটিতে থাকে তাহলে ভালো করবে। পরের দিন সিরাজুল ইসলাম ভুইয়া সাহেব সেটে আসলেন, এসে বলে যে আপনার সাথে আমার একটু কথা আছে। বাইরে গেলাম, আমি একটা ছবি করছি, ছবির নাম দস্যু রানী, ওই ছবিতে নায়িকা শাবানা, আমি আপনাকে নায়ক হিসাবে নিতে চাই। এবার ভাবুন আমার অবস্থা, সেকেন্ড ডে অফ মাই শুটিং আমি সেখানে ওই ছবিটা উনি কনফার্ম করলেন। তার সপ্তাহখানেকের মধ্যে একদিন
আমি বাড়িতে বসা। আমাদের বিখ্যাত পরিচালক ডাক্তার আজিজুর রহমান প্রচুর ছবি করেছেন, প্রচুর ছবি করেছেন। উনি আমার বাড়িতে এসে হাজির, সাথে প্রডিউসার আজিজ ভাই এসে বলল যে শোনো, আমি একটা ছবি করছি। ঠিক আছে, তা আমাকে কি করতে হবে? বলে যে তুমি ছবির নায়ক, নায়িকা শাবানা। ভাবুন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা এই 3টা ছবি, একটা শুরু হয়ে গেল, 2টা কনফার্ম হয়ে গেল। তার কয়েকদিনের মধ্যেই কুমকুম ভাই আমাকে জানালো আপনি কিন্তু আমার জন্য ডেট রাখবেন। আমি বলি এই জিনিসটা তো বুঝলাম না, ডেট রাখতে হবে মানে? তখন যে কার সাথে কার ক্ল্যাশ করবে, ডেট এত কিছু বুঝতাম না। আমি বলি যে কুমকুম ভাই আপনি কি কেন? বলে আপনি যার ছবি করবেন ডেটগুলো আগে ঠিক করে করবেন। উনি শিখিয়ে দিল। তখন কুমকুম ভাই বললো যে আপনি আমার আরেকটা ছবি করছেন, ওটাতে আপনি নায়ক, সেই ছবিতে আপনার নায়িকা থাকবে কবরী। ছবির নাম মমতা। কি হলো? আমার জন্মভূমি, দস্যুরানী, অতিথি, মমতা। আমার কিন্তু 1 মাস চলচ্চিত্র জীবন তখনও হয়নি। তার 7-8 দিন পরে আরেকজন ডাইরেক্টর এলেন। সেই ডাইরেক্টরের নাম হলো বাবুল চৌধুরী। তিনি ছিলেন জহির রায়হান সাহেবের নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট। উনি ছবি করবেন, সেই ছবির নাম হলো চাষির মেয়ে। 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি 5টা ছবির নায়ক। তখনও ছবি রিলিজের কোনো প্রশ্নই আসে না। তার 7 দিন পরে আবার আরেকজন ভদ্রলোক এলেন, ওনার বাড়ি নারায়ণগঞ্জে। ওনার নাম ছিলেন মেহের চাঁদ, ডাইরেক্টর। ওনার ছবি আমি করতে রাজি হলাম, ছবির নাম ছিল হীরা। তো আমার কোনো ছবি রিলিজ হওয়ার আগে এই এতগুলো ছবি আমি সাইন করে নায়ক হয়ে গেল। এখন এখানে যদি আমি ডাইরেক্টরদের কথা বলি, কুমকুম ভাইয়ের সম্পর্কে বললাম পিতৃতুল্য, এবং সারা জীবনে আমার পিতৃতুল্য। চিরকাল উনি আমাকে গাইড করেছে। হি ওয়াজ মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এরপর আসে সিরাজুল ইসলাম ভুঁইয়া। উনি খুব গান পাগলা লোক ছিলেন, খুব ভালো গান লিখতেনও। পরবর্তীকালে ওই ছবিটা করার আর 1-2টা ছবি করার পরেই উনি কিন্তু খুব অল্প বয়সে সিরাজ ভাই পৃথিবী ছেড়ে চলে যায়। ওনার একটি ছেলে ছিল, একটি মেয়ে ছিল। ওদের বিয়েটি হয়ে যায়, ছেলেটি আমেরিকাতে থাকে। মেয়েটিও পরবর্তীকালে বিয়েটি হয়, তারপর সন্তানাদি হওয়ার পরে মেয়েটিও মারা গেছে। সিরাজ ভাইয়ের বউ এখনো বেঁচে আছে। তার পরিচয় দিলে আপনারা চিনবেন, আমাদের চলচ্চিত্রে উনি অভিনয় করতেন। জাহানারা ভাবি, উনি হলো সিরাজ ভাইয়ের স্ত্রী। উনি এখনো বেঁচে আছেন। আমি কয়েকদিন আগে একজন পরিচালক, আমাদের শাহ আলম কিরণ নাম, ওকে বলেছি যে একটু ট্রাই করো তো ভাবির টেলিফোন নাম্বারটা পাওয়া যায় কিনা, দেখা যাক যদি হয়। তো সিরাজ ভাইয়ের সাথে ওনার অফিসটা ফার্মগেটে ছিল। উনিও খুব মুডি লোক, গান শুনছেন তো গান শুনছেন, নয় গান গাচ্ছেন, নয় গান লিখছেন। আমি ওনাকে অনেক সময় বলেছি, সিরাজ ভাই আপনি সারাদিনই গান করেন? বলে করি, নিজেকে সুরের মধ্যে বেঁধে রাখি। আমরা আপনি ফিল্ম ডাইরেক্টর, সুরের মধ্যে বেঁধে রাখছেন কেন? বলে এটা শোনেন বলি। অভিনয় কিন্তু সুরের মতো, তাল, লয়, ছন্দ সমস্ত কিছু আছে। ওটা যদি ধরতে না পারেন ভালো অভিনেতা হতে পারবেন না। এটা সিরাজ ভাই আমাকে শিখিয়েছিল। এরকম প্রত্যেকটা ডাইরেক্টরের কাছে ছোটখাটো জিনিস শিখেছি। আজিজ ভাই হি ওয়াজ এ মেশিন। উনি যে কত ফাস্ট কাজ করতেন, আমরা নিজেরা মানে বেতালা হয়ে যেতাম ওনার সাথে কাজ করতে গেলে। এই দাঁড়াও, লুক দাও। আজিজ ভাই এটার লুকটা কেন? বলে বেকুব। ওনার একটা খুব কমন বকা ছিল, বেকুব যেটা বলছি সেটা করো। লুক দিতে বলেছি, কি লুক দেবো? বলে তাকাও না এদিকে, হঠাৎ করে তাকাও। আমি তাকালাম, বলে এই হঠাৎ লুকটাই আমার দরকার ছিল। কোনো কারণ জানতে হলে তুমি তো ওই কারণের মতো লুক দিতে চেষ্টা করবে। সো আমি তোমার ওই লুকটা চাই না, আমি ওই হঠাৎ লুকটা চাচ্ছি। উনি ওইভাবে কাজ করতেন এবং উনি খুব মানে ফ্রেন্ডলি ছিল। উনি কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র ছিল, কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল, সবার সাথে মিশতে পারতেন। এরপরে আসে আমার জীবনে বাবুল চৌধুরী। সে প্রচন্ড নামকরা ডাইরেক্টর, এটা সেটা, চাষির মেয়ে। এবং চাষির মেয়ের প্রযোজক ছিলেন বিখ্যাত ডাইরেক্টর কাজী জহির সাহেব। এবার ভাবুন অবস্থা। তো আমি যখন শুটিংয়ে এলাম প্রথম দিন, বসেছিলাম, আমার কোনো শট হয় নাই। 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটি শটও হয়নি। তো পরের দিন আমি ভাবলাম যে 9টার সময় গিয়ে কি লাভ, একটু লেট যাই, শুটিং তো হয়নি আমার, আজকে বোধহয় হবে না, কি জানি। আমি ওদিন বোধ হয় 10টা না 10:30টায় গেলাম। 10টা 10:30 থেকে রাত 10টা আমার কোনো শট হয়নি। থার্ড ডেতে সেম থিং যখন হলো, আমি সেদিন পৌঁছালাম 11টা না 11:30টায়, এবং আমার কিন্তু সেদিন শট ছিল এবং আমার জন্য ইউনিট বসেছিল। বাবুল চৌধুরী বসেছিল, ক্যামেরাম্যান বসেছিল, নায়িকা শাবানা বসেছিল। আমার অবস্থা ভাবুন তখন। বাবুল চৌধুরী আমাকে একটা শিক্ষা দিয়েছিল, আপনার এই যে সময়টা আগামী 7 দিন, এটা কিন্তু আমরা আপনার কাছ থেকে নিয়েছি। যদি আমি
সহজ ভাষায় বলি, এই 7 দিনের জন্য আপনাকে কিন্তু আমরা পেমেন্ট করেছি। আপনার শট হলো বা না হলো এতে কিন্তু আপনার কিছু যায় আসে না। আপনার সময় সকাল 9টা থেকে রাত 10টা আপনাকে আসতে হবে, শুটিং হোক আর না হোক। কথাটা ভবিষ্যতে মনে রাখবেন। এই আরেকটা ট্রেনিং পেলাম। এইভাবে এক একজন ডাইরেক্টর ছোটখাটো ট্রেনিং দিয়েছে, কথা বলেছে। এই কথাগুলো কিন্তু এখনো হয়তো অনেকে বলে, এখনো অনেক ডাইরেক্টর অনেক কথা বলে, কিন্তু কথাগুলো মনে রাখা হলো বড় কথা। আমরা ডাইরেক্টররা কোনো কথা বললে সেটা কিন্তু বুকের মধ্যে রেখে দিতাম। যেটা আমার ক্লাস, আমি এখানে ক্লাস করছি, আমি এখানে ছাত্র, উনি আমার অভিভাবক, উনি আমার শিক্ষক। ওনাদের কাছ থেকে আমার শিখতে হবে। আমার সেই ইন্টেনশনটা ছিল যে আমি শিখবো, কারণ আমি তো কিছুই পারতাম না, কিছুই জানতাম না। এই যে অভিনয়ের যে একটা ইমোশন থাকে, একটা সুর থাকে, একটা তাল থাকে, একটা লয় থাকে, এগুলো কিন্তু এই সব ডাইরেক্টর, শুধু যে আমাকে সিরাজুল ইসলাম ভুইয়া বলেছে তা নয়, এই সব ডাইরেক্টররাই কিন্তু এটা আমাকে শিখিয়েছে। প্রথম 6টা ছবি আমি নায়ক কাজ করছি, আবার বলছি 24শে জুন 1972 সাল। আমার প্রথম ছবি রিলিজ হলো 73 সনের মাঝামাঝি, আমার ডেটটা মনে নেই। একটা ঈদ ছিল, সেখানে আমার জন্মভূমি এবং দস্যুরানী একই দিনে রিলিজ হয়। 6 ছবির থেকে 2টা ছবি একই সময় রিলিজ হয়। আমার জন্মভূমি ছবিটি এটাকে ফিল্মের ভাষায় বলে সোসো চলেছিল মোটামুটি। দস্যুরানী ছবিটি সুপার হিট করে যায়, দ্যাট ইজ আলমগীর শাবানার প্রথম ছবি। এরপর ওই বছরই ডিসেম্বর মাসে, তারিখগুলো মনে নাই, ডিসেম্বর মাসে আমার তৃতীয় ছবি রিলিজ হয়, তার নাম ছিল অতিথি, আবার শাবানা আলমগীর। ওই ছবিটা সুপার বাম্পার হিট করে দেয়। সেখান থেকে হয়তো পরবর্তীকালে যে শাবানা আলমগীর একটি পেয়ার হওয়া ফাউন্ডেশন, সেখান থেকে হয়তো শুরু হয়েছিল। এটা আমি আজকে বলছি, কিন্তু এ ধরনের কোনো প্ল্যানিং আমরা করিনি। তো এইসব ডাইরেক্টরদের সাথে কাজ করেছি, ছবিগুলো রিলিজ হয়েছে, মোটামুটি ভাবে চলেছি। আমার ডাইরেক্টরদেরকে নিয়ে আমি কথা বলি, একটু স্মৃতিচারণ করছি। ওনাদের সম্পর্কে কথা বলার ধৃষ্টতা আমার নেই, কারণ ওনারা অনেক উপরের মানুষ, ওনারা আমাদেরকে তৈরি করেন, ওনারা কারিগর, শিল্পী তৈরি করার কারিগর। তো অনেক কথা বললাম, ভবিষ্যতে কিছু ডাইরেক্টর নিয়ে আবার বলবো। তো শেষ করার আগে একটি কথা বলে নেই, ফিল্ম ইজ এ ডিরেক্টরস মিডিয়া। আমরা এটা ভুলে গেছি, আমরা চরমভাবে ভুলে যাচ্ছি, যার জন্য আজ আমাদের চলচ্চিত্রের এই দুর্দশা। আরেকটি করেছি আমরা, যে আমরা ডিরেক্টরদের মধ্যেও এটি ভাগাভাগি করেছি, শিল্পীদের মধ্যে এটি ভাগাভাগি করেছি, যে এরা হলো ফিল্মের ডাইরেক্টর আর তারা হলো মিডিয়ার থেকে এসছে। আরে ভাই, মিডিয়ার থেকে এসছে, এই লোকটা তো ফিল্ম বানাচ্ছে, তাহলে হি ইজ এ ফিল্ম ডাইরেক্টর, আমাদেরকে সেটা ধরতে হবে। তারপরে অভিনয় যারা করি, আমরা ফিল্মের আর্টিস্ট, ওরা মিডিয়া বা টেলিভিশন আর্টিস্ট। হয় আর্টিস্ট কি কোথাও আমার কপালে কি সিল মারা আছে যে আমি শুধু চলচ্চিত্রে অভিনয় করব? আমি তো অভিনয় নাটকও করতে পারি। তাই সবার কাছে আমার একটি অনুরোধ, বৈষম্য ঠিক নয়, সবাই মিলেমিশে আসুন, ডাইরেক্টরদের হারানো গৌরব তাদের হাতে ফিরিয়ে দেই। তারা চলচ্চিত্র যদি একটি জাহাজ হয়, সেই জাহাজের ক্যাপ্টেন তারা, তাদের ক্যাপ্টেন্সি তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক, তাহলে চলচ্চিত্র আবার সামনের দিকে এগিয়ে যাবে।